ঘুম ভেঙে নিজেকে আবিষ্কার করলেন মাটির কয়েক ফুট নিচে একটি কফিনের ভেতরে বন্দি অবস্থায়। বেঁচে আছেন আপনি, অথচ মর্তে আপনার কোনো অস্তিত্বই নেই। মৃত হিসেবে শেষকৃত্য সম্পূর্ণ করে আত্মীয় স্বজনরা দাফন করে দিয়েছে আপনাকে। একবার কল্পনা করে দেখুন তো, কি হাল হবে আপনার তখন। কয়েক দশক আগেও যখন চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত হয়নি, সে সময় এই ঘটনাগুলো ছিল রীতিমতো বিভীষিকার মতো সত্য। তথাকথিত মৃত ব্যক্তির কবরে তার চেতনা ফিরে এসে পেয়েছে, এমন বেশ কিছু ঘটনার নজির রয়েছে ইতিহাসে। কেমন ছিল তাদের অভিজ্ঞতা? চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। সাইবেরিয়ার অধিবাসী নাতালিয়া প্রায় তার পোষা কুকুরটিকে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে বের হতেন। 2015 সালের মে মাসের এক বিকেলে বার্স গাছের রস সংগ্রহ করতে একাই বেরিয়ে পড়েন তিনি। দুর্ভাগ্যজনকভাবে সেদিনই জঙ্গলে তার সাথে দেখা হয়ে যায় মানুষ খেকো ভাল্লুকের। নাতালিয়াকে আক্রমণ করে বসে জন্তুটি, থেতলে দেয় তার দুটি পা। হাতের কাছে একটি গাছের ডাল পেয়ে তা দিয়েই ভাল্লুকটিকে মারতে থাকেন নাতালিয়া। অথচ অত বড় ভাল্লুকটি সামান্য একটি গাছের ডালের কাছে পরাজয় স্বীকার কেন করবে? অতঃপর খুব শীঘ্রই হার মানতে বাধ্য হন নাতালিয়া। অজ্ঞান হয়ে যান তিনি। নাতালিয়া এখনো বেঁচে আছে এতটুকু হয়তো বুঝতে পেরেছিল ভাল্লুকটি। পরে খাওয়া যাবে মনে করে মাটিতে গর্ত খুঁড়ে নাতালিয়াকে দাফন করে দেয় সে। মারাত্মক আহত নাতালিয়ার জ্ঞান ফিরে আসলেও তিনি বুঝতে পারছিলেন না কি করা উচিত তখন। জঙ্গলের মধ্যে চিৎকার করে কাউকে ডেকে লাভ হবে না, এতটুকু তিনি জানতেন। তাছাড়া চিৎকার চেঁচোমেচিতে যদি ভালুকটি ফিরে আসে সেই ভয়েও চুপ করে পড়ে থাকেন তিনি। কবরে মাটি কিছুটা সরিয়ে বাতাস ঢোকার রাস্তা বের করে নেন শুধু। এভাবে কেটে যায় এক রাত। পরের দিন সেই জঙ্গলে শিকার করতে আসে একদল শিকারী। সদ্য খোঁড়া মাটির ডিবি দেখে কৌতূহলী হয়ে ভেতরে উকি দেন তারা। ময়লা আবর্জনার মধ্যে আবিষ্কার করেন নাতালিয়ার আহত দেহ। কোনো মতে তিনি শুধু ভাল্লুক শব্দটি উচ্চারণ করেন কয়েকবার। তা থেকে পুরো ঘটনা বুঝতে পারেন শিকারীরা। দুজন মিলে টেনে বের করেন নাতালিয়াকে, আর বাকিরা চলে যান ভাল্লুক শিকার করতে। পুরোপুরি চেতনা ফিরে পাবার পর নাতালিয়ার প্রথম প্রশ্ন ছিল, ভাল্লুকটা কি এখনো বেঁচে আছে? এই ধাক্কা কাটিয়ে উঠতে কয়েক মাস সময় লাগে নাতালিয়ার। তিনি যে বেঁচে ফিরতে পারবেন এই কথা নাকি ভাবতেই পারেননি কবরে থাকা অবস্থায়। সারাক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন আরেকটিবার পৃথিবীর আলো দেখার সুযোগ পান। ভাল্লুকটি তার খাবার খুঁজে পাওয়ার আগেই শিকারীরা তাকে পেয়ে গেছে। সেই জন্য ওই শিকারীদের আর নিজের ভাগ্যকে বারংবার ধন্যবাদ দেন তিনি। 1845 সালের সেপ্টেম্বর মাস থেকে 1852 সাল পর্যন্ত আয়ারল্যান্ড জুড়ে চলতে থাকে নিদারুণ এক দুর্ভিক্ষ। প্রায় 1 মিলিয়ন মানুষ মারা যায় এই দুর্ভিক্ষে। বিপুল সংখ্যক মৃতদেহ দাফন করার মতো পর্যাপ্ত জায়গা বা সময় কোনোটাই ছিল না কবর খননকারীদের হাতে। এত দ্রুত কাজ করতে হচ্ছিল তাদের যে বেশ বড় ধরনের কিছু ভুল করে ফেলেন তারা। সেই সময় এমনই এক মর্মান্তিক ভুলের শিকার হন টম গ্রুয়েন। ভুলবশত 3 বছরের বাচ্চা ছেলেটিকে দাফন করে দেয় গণকবর দিতে থাকা গোরখাদকরা। বেঁচে ফিরে আসে বাচ্চাটি আর নিজ হাতে জায়গা করে নেয় ইতিহাসে। আশেপাশে সবাই মনে করেছিল মারা গেছেন গ্রুয়েন, কাজে দ্রুত হাতে তাকে দাফন করে দেয় তারা। যেহেতু তখন গণকবরের ব্যবস্থা করা হচ্ছিল, সবার জন্য জায়গার ব্যবস্থা করতে গিয়ে কোদালের আঘাতে টমের 2 হাত পাই ভেঙে ফেলে গোরখাদকরা। অজ্ঞান টম এসবের কিছুই বুঝতে পারেননি। জ্ঞান ফেরার পর নিজেকে সে আবিষ্কার করে আরো অসংখ্য মৃতদেহের সাথে মাটির নিচে। ভাঙা পা নিয়ে কোনো মতে টেনে হিসড়ে এগুতে থাকে সে। 2 হাত দিয়ে উপরে মাটি সরিয়ে বেরিয়ে আসে কবর থেকে। মাইক মিনিকে মানসিকভাবে অপ্রকৃষ্ট বলে দাবি করলেও বোধহয় আপত্তি জানানোর মতো লোক খুব একটা খুঁজে পাওয়া যাবে না। এতক্ষণ আমরা যাদের কথা শুনছিলাম তাদের তুলনায় একটু ব্যতিক্রম তিনি। মদের দোকানের পরিবেশক আইরিশ এই ব্যক্তি কবরে থাকার অভিজ্ঞতা কেমন তা জানতে নিজেই নিজের কবর খোঁড়েন। তিনি যে কি বোঝার চেষ্টা করেছিলেন তা বোঝাটা একটু কষ্টকর হলেও টানা 61 দিন মাটির নিচে কাটিয়ে জীবিত ফিরে আসা এই ব্যক্তি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন ঠিকই। মিনের ইচ্ছা ছিল কফিনের করে তাকে কবরে রেখে আসা হোক, ঠিক যেমনটা করা হয় মৃত ব্যক্তির বেলায়। মিনির বন্ধুরা তার ইচ্ছা পূরণ করতে 1968 সালে লন্ডনের এক গোরস্থানে রেখে আসেন তাকে। কফিনের ভেতরে একটি ছোট্ট ছিদ্র রাখা হয় যাতে কার্বন ডাইঅক্সাইডের বিষক্রিয়ায় সত্যি সত্যি মারা না যান তিনি। ওই ছিদ্র দিয়ে খাবার আর পানি পাঠানো হতো তার জন্য।
বলা যায় বন্ধুদের পকেট থেকে বেশ বড় অঙ্কের টাকা খসিয়ে নিজের খায়েশ মিটিয়েছিলেন তিনি। ৬১ দিন পর মাটির নিচ থেকে উঠে আসেন মিনি। চোখে ছিল সানগ্লাস যাতে আলোর তীব্রতা তার দৃষ্টিশক্তির কোনো ক্ষতি করতে না পারে। পরবর্তীতে মাটির নিচে থাকা দিনগুলোকে মিশকালো অন্ধকার আর একাকিত্বের সাথে যুদ্ধ হিসাবে বর্ণনা করেছেন তিনি, এবং আর কিছুদিন থাকলে নির্ঘাত পাগল হয়ে যেতেন বলে মনে হয়েছিল তার।